ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদের গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রফতানি পণ্যের শুল্ক হার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। এবং বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাচ্ছে বিসিবি। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান, নিশ্চিত করেছে ইসলামাবাদ। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনের সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছেন তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ করতে ধানের শেষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট
সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। রাজধানীতে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, ভোট দেওয়ার পর বুঝে নিতে হবে হিসাবও। এ সময় স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। নির্বাচনের বাকি মাত্র 3 দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা 17-এর বনানীর জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আরো কয়েকটি জনসভার খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মুস্তালিম জুনায়েদ। রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি আর অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। পাশাপাশি ঢাকা 9 ও যাত্রাবাড়ী এলাকার ঢাকা 5 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বেগম খালেদা জিয়া 2001 সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন।
শুভেচ্ছার স্বাগত। রাতে ঢাকা 6 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বিএনপি। দলের চেয়ারম্যান আগামী দিনের দেশ গড়তে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ঘোষণা করলেন নানা পরিকল্পনা ও কর্মসূচি, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর অন্যান্য পথসভাগুলো নিয়ে আরো জানাবেন সহকর্মী সানবীর রূপল। এছাড়া জুরাইনে ঢাকা 4 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনের দিন শেষ পর্যন্ত কেন্দ্র থেকে ভোট বুঝে নিতে হবে ভোটারদের। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ প্রচারণার জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 7 আসন সহ সারা দেশের বিএনপি মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপরে ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা ইনশাআল্লাহ। সিলেট থেকে শুরু হওয়া বিএনপির নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ঢাকায় এসে। শেষ দিনে দলটির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন, আগামীর 12 তারিখের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই করার নির্বাচনই নয়, বাংলাদেশ গড়ার প্রত্যয়ের নির্বাচন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী জনসভা শেষে মা বাবার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। নির্বাচনী প্রচারণা শেষ করেই মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। নির্বাচনী সভায় এমন অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের ভোট আজাদির, গোলামির নয়। এ সময় ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সহ অন্যান্যরা। বাংলাদেশ খেলাফত মজলিসের বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিণতি হবে বর্তমানদেরও। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি দল। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। বিকেলে আগারগাঁওয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন গোলামির নয়, আজাদির। ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না,
আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না। আগারগাঁও থেকে শুরু হওয়া গণমিছিলটি বেগম রোকেয়া সরণি হয়ে মিরপুর 14-তে গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে ঢাকা 15 আসনে এই বৃহৎ গণমিছিলে অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণমিছিল থেকে তিনি দেশের 18 কোটি মানুষকে আহ্বান জানান একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে তার হাতকে শক্তিশালী করা। 35টি বছর রাতে দোহার জয়পাড়া বড় মাঠের জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির প্রত্যয় ব্যক্ত করেন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা। ভোটের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি বলছে, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। শেষ সময়েও আচরণবিধির লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করে জামায়াত বলছে, সহিংসতা ও হুমকির ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। শেষ দিনের প্রচার যুদ্ধে বিরামহীন ব্যস্ততা, ভোটারের মন জয়ে মরিয়া প্রার্থীরা। নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ প্রচারণায় বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি। 71 ও 24কে ধারণ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল। আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে, কলকারখানা তৈরি করা হবে যাতে করে সবাই কাজের সুযোগ পায়। খুলনা 5 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সারা দেশে সহিংসতা ও হুমকির ঘটনায় এখনো উদ্বেগ কাটেনি। দুর্নীতি, চুরি আর কিছু সন্ত্রাসী চাঁদাবাজকে তারা লালন করেছেন, এর আর উন্নতি হয় না। একটি পক্ষ অন্য পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে মন্তব্য করে চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি কারচুপির মাধ্যমে নয়, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ইশতেহার প্রকাশ করে চট্টগ্রাম 10 আসনে জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের দিন যেখানেই বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিভিন্ন জায়গায় মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবারে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বাক পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার 1 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রতারক দল, এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে। 400 গজের ভেতরে ভোট জালিয়াতি সহ সব কর্মকাণ্ড পরিচালিত হয় মন্তব্য করে রংপুর 4 আসনে শাপলাকলির প্রার্থী আক্তার হোসেন বলেন, বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই নির্দেশনাটা বাতিল করতে হবে। সাংবাদিকেরা ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে যেটা কথা বলা হয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে। নোয়াখালী 1 আসনে প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ক্ষমতায় গেলে মানবিক আর কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে তার দল। সরকার কর্মসূচি সেটা আমরা সমর্থন করি। আমরা জায়গা দেখি চলতে পারে না, দেয়ার মাস্ট বি এ চেঞ্জ ফর দ্যাট। এই চেঞ্জের জন্যই আমরা বিএনপি ভোট চাই। পঞ্চগড় 1 আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট চুরি করতে গেলে হাসপাতালে যেতে হবে। কোন ট্রেজার খেতে, কোন কাল্পিক, কোন বাটপার চাঁদাবাজকে আমরা এই পঞ্চগড়ে জায়গা দিব না ইনশাআল্লাহ। নেত্রকোনা 1 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় নির্বাচনী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। নির্বাচন ঘিরে বিভিন্ন জেলার প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় মুখর ছিল রাজধানী। জনসভা, পথসভা, উঠান বৈঠকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছিল প্রার্থীরা। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান বিএনপির। আর এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ জামায়াতের। জননেতা আমিনুল হক ভাইয়ের সালাম নিন।
দুয়ারে কড়া নাড়ছে ভোট, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর রাজধানী। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুরে গণমিছিলে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এমন কোনো মার্কায় ভোট দিবেন না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে। আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। রাজধানীর খিলক্ষেত এলাকায় জনসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বলেন, ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় অংশ নিতে হবে সাধারণ মানুষকে। ব্যাপক একটা সাড়া আছে ভোটারদের এবং সবাই ইনশাআল্লাহ সে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে নিজের পছন্দমনোনীত প্রার্থীকে বিজয়ী করবে। উত্তরায় নারী সমাবেশে অংশ নিয়ে ঢাকা 18 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল হক অভিযোগ করেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড আমাদের এখানে নেই। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে, তাদেরকে নানা ধরনের হেনস্থা করতেছে। প্রচারণার শেষ দিনে রাজধানীর বাড্ডায় এক বিশাল গণমিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থেকেছে তারা জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখবে না বলে মন্তব্য করেন তিনি। যারা অতীতে নিজের নীতি আদর্শ ভুলে আওয়ামী লীগের সাথে মিলে মুনাফেকের মতো গোপনে গিয়ে তাদের সাথে আওয়ামী লীগ করেছে, তারা আর যাই করুক, মানুষের সাথে যা বলবে এটা করবে না। গোরান এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির পথে আছি সেটাতে মানুষ কতখানি আগ্রহী এবং কতখানি মুখী আছেন সেটা প্রতিফলিত হচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখনো ভোট যুদ্ধের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার প্রায় 42,000 কেন্দ্রে ভোটাররা নির্ধারণ করবেন পরবর্তী 5 বছরের জন্য কারা সরকার গঠন করবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আপত্তির মুখে 24 ঘন্টা পার হওয়ার আগেই ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, ভোট কেন্দ্র ও কক্ষে মোবাইল ফোন নিয়ে যেতে বাধা নেই। প্রার্থী, ভোটার এবং সাংবাদিকদের তুলতে পারবেন ছবিও। প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও 2 জন আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এই আদেশ জারির পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে সিএসির সঙ্গে দেখা করে মোবাইল ফোন নিষিদ্ধ করে ইসির আদেশ প্রত্যাহারের দাবি জানায় 11 দলীয় ঐক্য ও ইসলামী আন্দোলন। এছাড়া প্রশাসনিক কিছু রদবদলের দাবি জানায় দলগুলো। এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এদিন সিএসির সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান টিআইবি সহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি এবং এটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে আমরা বিবেচনা করি। প্রান্তিক জনগোষ্ঠী, আর প্রান্তিক বলতে আমি নারীদেরকেও বলছি, তারা যে ভোট দিতে পারবে, ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা, আর পরবর্তীতে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। বিভিন্ন মহলের আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করে ইসি। সচিব জানান, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্র ও কক্ষে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। সংবাদকর্মীরা বা অবজারভার্স মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্গম এলাকা হওয়ায় 2 দিন আগে খাগড়াছড়ির 3টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট। কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে। 2 দিন পরেই জাতীয় নির্বাচন। এরই মধ্যে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
খাগড়াছড়ির 298 নম্বর সংসদীয় আসনের 3টি ভোট কেন্দ্র অতি দুর্গম এলাকায়। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নারাইছড়ি, শুকনাছড়ি ও ফুত্তাছড়ি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে 2 দিন আগেই হেলিকপ্টারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে। এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। জেলার 6টি সংসদীয় আসনের 8 উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বুঝে নেন। খুলনায় নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়। জেলার নির্বাচন কর্মকর্তা জানান, ভোট সরঞ্জামগুলো ভাগ করে 6টি আসনের 840টি ভোট কেন্দ্রে 11 ফেব্রুয়ারি হস্তান্তর করা হবে। এছাড়া ফরিদপুরে কঠোর নিরাপত্তায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচনে কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উদাহরণ সৃষ্টি করা হবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করেন, কেউ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করে সফল হতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রোববার থেকে সারা দেশে মোতায়েন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। নির্বাচন উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে ডিএমপি কমিশনার তুলে ধরেন ঢাকার নিরাপত্তার পুরো পরিকল্পনা। জানান, রাজধানীর 2131টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে 1614টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 7 জন করে পুলিশ সদস্য আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে 4 জন। নির্বাচনে ঢাকায় কোনো হুমকি নেই, বরং স্বাভাবিকের চেয়ে পরিবেশ ভালো দাবি তার। থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ উপস্থিতি আছে, প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। প্রশ্নোত্তরে ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এবার সেটি হবে না। নিরপেক্ষভাবে কাজ করে উদাহরণ তৈরির আশা ডিএমপি প্রধানের। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসারের নির্বাচনী সমাবেশে এমন নির্দেশ দেন তিনি। কোনোভাবে ভোট কেন্দ্র ছাড়া যাবে না। ভোট কেন্দ্র কেউ একজন যদি ছাড়ে, তাহলে সেই সুযোগটা যারা সুযোগ সন্ধানী আছে, দুষ্ট চক্র আছে, যারা বিভিন্ন অনিয়ম জালিয়াতির চিন্তা করতেছে, তারা সেটা করতে পারবে। সন্ত্রাসীদের চাপে ভয় না পেয়ে বাহিনীর 5.5 লাখ সদস্যকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন আনসার মহাপরিচালক। থানা অফিসারের সাথে এবং থানার অন্যান্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত থাকবে হেলিকপ্টার, ডগ স্কোয়াড ইউনিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও হেলিকপ্টার মহড়া। দুর্গম চরাঞ্চলে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে লালমনিরহাট ও নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টারে প্যারা কমান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা। চাঁদপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল জিয়াউল হক। বলেন, উপকূলীয় অঞ্চল, নদী বেষ্টিত দুর্গম এলাকার নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে তার বাহিনী। ড্রোন সহ বিভিন্ন উন্নত মানের কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আমরা ইভেন এই এলাকাতেও এসেছি, যাতে আমরা যে কোনো ধরনের আশঙ্কা বা গোলযোগের পূর্বাভাস আমরা মনিটরিং এবং সার্ভেলেন্সের ভিতরে পেতে পারি।
পেশাদারিত্ব এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের সক্ষমতা আরও দৃঢ় করতে মৌলভীবাজার ও কুমিল্লার চান্দিনায় সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক। এই নির্বাচনে শতভাগ প্রশিক্ষণ প্রাপ্ত লোকদেরকে মনোনীত করে নির্বাচন কেন্দ্রের দায়িত্ব প্রদান করছি। রাজশাহীতে নির্বাচনকালীন 1,10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। আমরা এবার সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, সর্বোচ্চ সংখ্যক বিজিবি ডিপ্লয় হয়েছে। প্রতিটি উপজেলাতে আমাদের প্রায় 3,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী আছে। রাজশাহী বিভাগের প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার ও 4 জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। অনলাইনে যুক্ত থাকবে পুলিশের 2,159টি বডি ওর্ন ক্যামেরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 66.3% ভোটারের পছন্দ বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষে রয়েছেন তারেক রহমান। বিএনপি জোট 208টি এবং জামায়াত ইসলামী 46টি আসনে জয় লাভ করতে পারে। সোমবার বিকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক জরিপ ফলাফলে তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটির জরিপে দেখা গেছে সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যান্য দলের মধ্যে জামায়াত 11.9, জাতীয় পার্টি 4 এবং এনসিপি 1.7% ভোটের সমর্থন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মত দিয়েছেন মাত্র 2.6% ভোটার। জরিপের তথ্য মতে 80% আওয়ামী লীগ সমর্থক আগামী নির্বাচনে বিএনপিকে এবং 15% জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আইসিসি, বিসিবি এবং পিসিবির ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বিসিবির করা প্রায় সবগুলোই দাবি মেনে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বিসিবিকে, উল্টো পুরস্কার স্বরূপ পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। এদিকে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হতে আর কোনো সমস্যা নেই, নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বৈঠক নিয়ে কত জল্পনা কল্পনা। রাতের আধারে বোর্ড পরিচালকদের না বলেই পাকিস্তান উড়াল দেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু জানা যায় আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সকালে পাকিস্তান গণমাধ্যম জানায় লাহোরে মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছেন বুলবুল। সেখানে আবার যোগ দিয়েছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভিডিও কলে ছিলেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। হাই ভোল্টেজ এই বৈঠক চলে 4 ঘন্টা। তারপর কেউ কিছু না বলে চলে যান যার যার দেশে। বুলবুল চলে আসেন বাংলাদেশে। কিন্তু মিটিং নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ভারত থেকে খবর আসে আইসিসি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের। লাহোর, ইসলামাবাদ থেকে জানানো হয় সব দাবি মেনে নিচ্ছে আইসিসি। এই যখন অবস্থা, তখনই নিজেদের ওয়েবসাইটে প্রেস রিলিজ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রেস রিলিজে দেখা গেল জয় জয়কার বাংলাদেশের। বিসিবির প্রায় সবগুলো দাবি মেনে নেয়ার কথা জানালো আইসিসি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট কর্তারা। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা টাইগার ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে আইসিসি। এদিকে আইসিসির প্রেস রিলিজের পরপরই টুইট আসে পাকিস্তান থেকে। বলা হয় আইসিসির সঙ্গে পিসিবি এবং বিসিবির সফল বৈঠকের পর মহসিন নাকভি বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এর মধ্যেই পিসিবিকে ভারত ম্যাচ খেলতে অনুরোধ করেন আমিনুল ইসলাম বুলবুল, আর শাহবাজ শরীফকে ফোন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাই সব দিক বিবেচনা করে পাকিস্তান দলকে ভারত ম্যাচ খেলার অনুমতি দিল দেশটির সরকার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সাভারের তালতলা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাহিদ সহ 3 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার অভিযানে 3টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 13টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বছিলা সেনা ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন
23 নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিব আহমেদ বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাভার থানায় পাঠানো হয়েছে। এছাড়া গত 15 দিনের অভিযানে 5টি পিস্তল ও 22,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ আমাদের চৌকস একটি অভিযান দল এখান থেকে সাভারে গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে 3টি পিস্তল এবং অন্যান্য দেশীয় অস্ত্র এবং অ্যামুনিশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই আসামি এবং উদ্ধারকৃত সকল আলামত সাভার মডেল থানায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য হস্তান্তর করা হবে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আমাদের এরকম অভিযান সর্বদা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10টায় এই চুক্তি সই হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্যে আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে পরে 35 এবং সবশেষ 20% নামিয়ে আনে বাংলাদেশ। 2025 এপ্রিল থেকে দীর্ঘ 9 মাস ব্যাপী আলোচনার পর এবার চূড়ান্ত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে পারস্পরিক শুল্ক বিষয়ক চুক্তি সই করে দুই দেশ। চুক্তিতে ভার্চুয়ালি সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। প্রেস উইং জানায়, চুক্তিতে বাংলাদেশের জন্য পাল্টা 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হয়নি। বিকল্প হিসেবে অন্যান্য বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। চুক্তিতে আমি বলবো যে বাংলাদেশের কূটনৈতিক পরাজয় হয়েছে, কারণ বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে। ভারতের পাল্টা শুল্ক 18%, সেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক হচ্ছে যে 19%। সামনের দিনে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং রপ্তানি আয়ে অনেক বড় একটা নেতিবাচক প্রভাব পড়বে এই পাল্টা শুল্ক সংক্রান্ত চুক্তি করার মাধ্যম দিয়ে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। দেশের সমন্বয়ের অভাব এবং সংস্কারের প্রতি অনীহার কারণে অনেক সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে একটি হোটেলে পিআরআই আয়োজিত নির্বাচিত সরকারের সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, কিছু মানুষ বর্তমান অবস্থা বজায় রাখতে চায়, অথচ অনেক উদ্যমী, বিশেষ করে তরুণরা পরিবর্তন চায়, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈদেশিক ঋণের চাপ বাড়ায়, ঋণ ব্যবস্থাপনা ও কর সংস্কার জরুরি। It's very difficult to implement anything because there's a lack of coordination and also apathy to reform also. I'll not go into detail. Reform সহজে করতে চায় না লোকজন, সবাই যে স্ট্যাটাস কো, স্পেশালি যারা ডাইনামিক পিপল, those who are very challenging and especially young, they want reform, they want to go forward. আর যারা খুশি জব আছে, চুপচাপ থাকে, including with whom I work day to day, they want যে থাক, এমনি থাক না, চলুক না, 10 বছর চলেছে, আরো 10 বছর চলুক, আলটিমেটলি আইল রিটায়ার। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমে অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খানের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনে নিরাপত্তাহীনতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। পাশাপাশি ডক্টর নাহরিনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে সংগঠনটি। এদিকে জাকসু নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে এ বিষয়ে গণমাধ্যমে কোনো প্রকার মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনির হোসেনের ক্যামেরায় মোজাফফর হোসেন জয়ের রিপোর্ট। দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
জাকসু নির্বাচনের ফল প্রকাশের আগেই গত বছরের 12 সেপ্টেম্বর এবং নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর 23 সেপ্টেম্বর সংগঠনটি ধারাবাহিকভাবে দুটি বিবৃতি দেয়। তবে জাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের অপপ্রচার না করার আহ্বান জানিয়ে আলাদা একটি বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির চূড়ান্ত রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে উল্লেখ করে আরেকটি বিবৃতি দেয়া হয়। পরবর্তীতে জাকসু নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহারিন ইসলাম খান জাকসু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং দেখেছি শীর্ষক বক্তব্য দেন গণমাধ্যমে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টের সত্যতা নিয়ে অভিযোগ তোলেন তিনি। তদন্ত কমিটি সম্পর্কে আমি আসলে ওয়াকিবহাল না। আমরা যারা সেখানে ছিলাম, যারা প্রতিবাদ করে বের হয়ে এসেছিলাম, ওনারা আমাদের কারোরই কোনো বক্তব্য নেননি এবং আমরা জানিও না যে তদন্ত কমিটিটা কি। ওই বক্তব্যকে কেন্দ্র করে চলতি বছরের 29 জানুয়ারি তার বাসভবনে বেনামি হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগ তুলেছেন ডক্টর নাহারিন। এ ঘটনার পর ডক্টর নাহারিনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। নির্বাচনের পরবর্তীতে এমনকি ফলাফল ঘোষণার আগে এবং শপথ গ্রহণের সময়ও আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম। তো আমরা সেই প্রশ্নগুলোর কিন্তু কোনো জবাব পাইনি। তার এই মতামতকে কেন্দ্র করে বেনামে এবং কোনো ক্ষেত্রে নামে তার প্রতি যেই ধরনের কথা বলা হচ্ছে, যেই ধরনের বাক্য ব্যবহার করা হচ্ছে, সেটা হুমকি থেকে শুরু করে তাকে অপমান করা, তার সম্মান হানি করা, এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে ডক্টর নাহারিনের আরও অভিযোগ, জাকসু নির্বাচন নিয়ে তার বক্তব্যের 5 মাস পর জাতীয় নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তাকে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের বিবৃতি উদ্দেশ্যমূলক। আমি ছিলাম, স্যার নজরুল ছিলেন, ওই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বাংলা ডিপার্টমেন্টের শামিমা সুলতানা ছিলেন, মাফরুই সত্তার স্যার ছিলেন, উনি হচ্ছেন ফার্মেসি ডিপার্টমেন্টের, মাফরুই সত্তার স্যার এবং স্নিগ্ধা রেজা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, তারা দুজন পদত্যাগ করেন। এবং জামালউদ্দিন রুলু, উনিও মিডিয়াতে কথা বলেছেন, যারা এখানে ছিলেন মিডিয়াতে কথা বলেছেন, তাদের কারো নাম না প্রকাশ করে একমাত্র আমাকে কেন সিঙ্গেল আউট করা হলো, আমি মনে করি যে এটা রাজনৈতিক কোনো ধরনের কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। আমি তো এখন এটাই বিশ্বাস করবো, কারণ একাধারে আপনি আমার নিরাপত্তা লাগবে, আরেক ধারে আপনি অন্য কারো নাম না দিয়ে, এতজন মানুষ যে প্রতিবাদ করলেন তাদেরকে নাম না দিয়ে আমাকে একটা সিঙ্গেল আউট করা মানেই হচ্ছে আমার সিকিউরিটিকে বিশ্ববিদ্যালয় ইনডিরেক্টলি আরো হ্যাম্পার করে দিল। এ বিষয়ে সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে এবং মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ, সাভার। এবার দেশের বাইরের খবর। ফের উত্তপ্ত ভারতের মণিপুর। 2 আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের দাবি রবিবার সহিংসতায় অন্তত 20টি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে নিষেধাজ্ঞা। দুর্যোগময় পরিস্থিতিতেই দ্বিতীয় দফার ভোটে নিজেদের প্রেসিডেন্ট বেছে নিল পর্তুগাল। দেশটির 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সোশ্যালিস্ট সমর্থিত উদারপন্থী প্রার্থী জোসে সেগুরোর বিজয়ে উচ্ছ্বসিত পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ঝড় মার্তার প্রভাবে প্রবল বর্ষণের মধ্যেই 8 ফেব্রুয়ারি দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন পর্তুগিজরা। বৈরী আবহাওয়া সত্ত্বেও ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় কোনো প্রার্থী প্রথম দফায় 50% বেশি ভোট না পাওয়ায় পর্তুগালের প্রেসিডেন্ট ইলেকশন গড়ায় দ্বিতীয় দফায়। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ভোটকে ঘিরে সবারই বাড়তি আগ্রহ ছিল। লিসবনের স্থানীয় সময় সকালের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় তখনই ভোট কেন্দ্রগুলোতে যান পর্তুগালের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিরা। স্থানীয় পর্তুগিজদের সাথে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
ভোট গ্রহণ শেষ হবার ঘণ্টাখানেক পরই আসতে থাকে ফলাফল। সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোজে সেগুরুর ঝুলিতে 50% বেশি ভোটের খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। 11তম প্রেসিডেন্ট হিসেবে সেগুরুকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। শুধু আমি নই, এই দেশের পর্তুগিজরাও বর্তমান যিনি নির্বাচিত হয়েছেন তাকেই বেছে নিয়েছেন, কেননা তিনি একমাত্র লোক যিনি উদারপন্থী এবং পর্তুগিজের জন্য সহ ইংরেজদের জন্য ভালো কিছু করবে। আজকের এই বিজয়ের মাধ্যমে আমি আশা করি অ্যান্থনি জোজ সেগুরু ইমিগ্রেন্টের জন্য কাজ করবে এবং পর্তুগালের গণতন্ত্রকে পুনরুদ্ধারে উনি ওনার কর্মদক্ষতা, রাজনৈতিক কর্মকৌশল ব্যবহার করে আমাদের ইমিগ্রেন্টের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসবেন। দুর্যোগ ও বন্যা কবলিত এলাকাগুলোতে 15ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 8 ফেব্রুয়ারি 60% বেশি ভোট নিয়ে বিজয় নিশ্চিত হয় সেগুরোর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টরপন্থী আন্দ্রে ভেন্তুরার একরকম ভরাডুবি হয়েছে এই নির্বাচনে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেশের বাইরে থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উচ্ছ্বাস। নির্বাচন কেন্দ্র করে হাজারো মাইল পাড়ি দিয়ে অনেকে ফিরেছেন বাংলাদেশে। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী মালের ব্যস্ততা আর বিভিন্ন দ্বীপে কর্মরত প্রবাসীদের আলোচনার বিষয় এখন 12 ফেব্রুয়ারির নির্বাচন। বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে বসেও দেশের ভাগ্য নির্ধারণী এই নির্বাচন নিয়ে তাদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে তা গত 2 দশকের মধ্যে নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। প্রবাসীদের ভোট টানতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য প্রতিশ্রুতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো মালদ্বীপ থেকেই প্রবাসীদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশের নতুন সরকার নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে তার অনেকে অফিস থেকে ছুটি নিয়েও তার ভোটটা প্রদান করছে। পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিয়ে খুবই আনন্দিত। এয়ারপোর্টে যাওয়ার সময় এবং আসার সময় যেন হয়রানি না হয়, যেই সরকারে আসুক তার কাছে আমাদের এটাই আবেদন। নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের কেউ কেউ হাজারো মাইল পাড়ি দিয়ে ফিরেছেন বাংলাদেশে। আমরা যারা প্রবাসী ভোট দিয়েছি তারপর আমরা দেশে যাব, কারণ আমাদের দলীয় প্রার্থী আছে, ওনাদের পক্ষে গিয়ে কাজ করব। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি ভোট দেওয়ার জন্য। বিশেষ করে আমি আমার প্রার্থীকে দলীয়ভাবে আমার আসন থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমি তার হয়ে কাজ করার জন্য যাচ্ছি। সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে যাওয়ার পর আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, এই আশা ব্যক্ত করে আমি মনে করেন যে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও বাস্তব জীবনের নানা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আশায় দিন গুনছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে 11 দলীয় ঐক্যের সমর্থকরা। রবিবার দেশটির পর্যটন নগরী কেপ টাউনে ইসলামিক ফোরাম অব আফ্রিকার সমাবেশ করে দুর্নীতি, দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানান। পাশাপাশি এয়ারপোর্ট হয়রানি বন্ধ এবং রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধির আহ্বান জানান তারা। এ পর্যায়ে প্রবাসের সময় শস্য সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। এবং হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদের গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।